प्योर है इसलिए আজ 9ই অক্টোবর কার্তিক স্বামীর মন্দির থেকে কনকচৌরিতে নেমে এসে এখন চলেছি চোপতার উদ্দেশ্যে। পথে উখি মঠে ওমকারেশ্বর মন্দির দর্শন করেছি, যার বিস্তারিত বিবরণ রয়েছে পূর্ববর্তী পর্বে। কনকচৌরি থেকে চোপতার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আজ আমরা চোপতা থেকে 4 কিলোমিটার আগে বানিয়াকুণ্ডে থাকব। পরদিন অর্থাৎ 10ই অক্টোবর সকালে ঘুম থেকে উঠে কটেজের বাইরে এলাম। বানিয়াকুণ্ডের এই টেন্ট ভ্যালি যেন এক রূপকথার দেশ। সূর্যের আলোয় ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলি। উদীয়মান সূর্যের নরম আলোয় সৃষ্টি হয়েছে এক মায়াবী পরিবেশ। জলখাবার খেয়ে সকাল সকাল রওনা দিলাম। তুঙ্গনাথ যাত্রার প্রবেশদ্বার এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। শুরু হলো আমাদের তৃতীয় কেদার তুঙ্গনাথ যাত্রা। 5টি কেদারের মধ্যে তুঙ্গনাথ উচ্চতম। এর উচ্চতা 12,070 ফুট। চোপতা থেকে তুঙ্গনাথ মন্দির যেতে 4 কিলোমিটার ট্রেক করে 2,470 ফুট আরোহণ করতে হয়। সেই অর্থে তুঙ্গনাথ ট্রেকিং রুট যথেষ্ট খাড়াই। কিছুক্ষণ পরেই খানিকটা উঁচুতে ওঠার পর চোখের সামনে খুলে যায় চৌখাম্বা কেদারনাথের মতো গাড়োয়াল হিমালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি। এক অনির্বচনীয় আনন্দে ভরে ওঠে মন। এক নিমেষে দূর হয় যাবতীয় ক্লান্তি। চমৎকার এই ট্রেকিং পথে কিছু দূরে দূরেই যাত্রীদের বিশ্রামের জন্য এই ধরনের শেড করা আছে।
ভাগ্যবান সেই সব শিশুরা যারা তাদের জীবনের প্রভাত বেলায় এই নিসর্গের স্বাদ নিতে পেরেছে। আমি আর রিনা আমাদের ব্যাগগুলি স্থানীয় যুবক অর্জুন নেগির জিম্মায় দিয়ে নিশ্চিন্তে উঠছি। যদিও আমাদের ছোট ছোট ব্যাগগুলি আমরা সহজে নিজেরাই বইতে পারতাম, কিন্তু নিচে অর্জুন আমাদের অ্যাপ্রোচ করায় ওর প্রয়োজনের তাগিদ দেখে ওকে না করতে পারিনি। অত্যন্ত সহজ সরল ছেলেটি গোটা যাত্রাপথে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ী হওয়ার পর আত্মীয় হত্যার গ্লানিতে জর্জরিত পঞ্চপাণ্ডব যুদ্ধে ব্রহ্মহত্যার কারণে অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজতে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তখন তাদের এ ব্যাপারে শিবের আশীর্বাদ প্রার্থনা করতে উপদেশ দেন। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের কারণে শিব পঞ্চপাণ্ডবের উপর খুবই অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি পাণ্ডবদের আগমন বার্তা শুনেই তাদের অলক্ষ্যে থাকার জন্য বৃষের ছদ্মবেশে হিমালয়ের গাড়োয়ান অঞ্চলে লুকিয়ে পড়েন। একথা জানতে পেরে দ্বিতীয় পাণ্ডব ভীম হিমালয়ের দুটি পর্বতের উপর দুপা রেখে শিবের অনুসন্ধান করতে লাগলেন। একদিন তিনি দেখলেন যে একটি বৃষ পাহাড়ের মাঝে একটি চারণ ক্ষেত্রে চড়ে বেড়াচ্ছে। দেখা মাত্র ভীম সেই বৃষরূপে শিবকে চিনতে পেরে তার লেজ ও পিছনের দুই পা ধরে ফেলেন, কিন্তু শিব সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান। গাড়োয়ালের এই অঞ্চলটি বর্তমানে গুপ্তকাশী নামে পরিচিত। পরবর্তীকালে বৃষরূপী শিব 5টি অংশে বিভক্ত হয়ে গাড়োয়ালের 5টি স্থানে প্রকাশিত হন, যেমন কুঞ্জ কেদারনাথে, নাভি ও উদর মদ মহেশ্বরে, বাহু তুঙ্গনাথে, মুখমণ্ডল রুদ্রনাথে এবং জটা কল্পেশ্বরে। পাণ্ডবেরা এই 5 জায়গায় মন্দির নির্মাণ করে শিবের সাধনা করেন ও শাপ মুক্ত হন। পরবর্তীকালে আদি শঙ্করাচার্য এই মন্দিরগুলি সংস্কার করেন ও মন্দিরগুলির জন্য পূজারী নিয়োগ করেন। তুঙ্গনাথে আমরা উঠেছি কালীকমলি ধর্মশালায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন চলেছি তুঙ্গনাথ মন্দিরে পুজো দিতে। চারিদিক ঘন মেঘের চাদরে ঢাকা। ধীরে ধীরে উঠলাম মন্দির চত্বরে। আজ মন্দিরে বেশ ভিড়। লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য।
পঞ্চকেদারের ক্রমানুসারে তৃতীয় কেদার তুঙ্গনাথ মন্দির প্রায় 5000 বছরের পুরনো। মূল মন্দিরের ডান দিকে আছে গণেশের মন্দির। এরপর আছে পঞ্চপাণ্ডবকে উৎসর্গীকৃত 5টি ছোট ছোট মন্দির। এর উল্টো দিকে আছে ভৈরবনাথের মন্দির। পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম আমরা। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য তার দক্ষিণ ভারতীয় শিষ্যদের মধ্যে থেকে কেদারের মন্দিরগুলির জন্য পূজারী নিয়োগ করেন। একমাত্র ব্যতিক্রম তুঙ্গনাথ। এই মন্দির থেকে 29 কিলোমিটার দূরের মকুমঠ গ্রামের মৈথানী সম্প্রদায়ের ব্রাহ্মণরাই তুঙ্গনাথ মন্দিরের জন্য পূজারী নিযুক্ত হন। মকুমঠ গ্রামের মার্কণ্ডেশ্বর মন্দিরে তুঙ্গনাথের শীতকালীন পূজা হয়। মূল মন্দিরের পিছনে আছে দেবী পার্বতীর মন্দির। এরপর মন্দিরের কাছাকাছি একটি দোকানে আলু পরোটা ও চা দিয়ে সকালের জলখাবার সারলাম। তুঙ্গনাথ মন্দিরের পাশ দিয়ে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। চন্দ্রশিলার উচ্চতা প্রায় 13,120 ফুট, অর্থাৎ এখান থেকে প্রায় 1050 ফুট উঁচু। তুঙ্গনাথ থেকে 1 কিলোমিটার ট্রেক করে চন্দ্রশিলা পৌঁছতে হয়। কিংবদন্তি অনুসারে রাবণ বধের পর ব্রহ্মহত্যার অভিশাপ থেকে মুক্তির উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র চন্দ্রশিলায় শিবের তপস্যা করেছিলেন।
কিছুক্ষণের মধ্যেই মেঘে ঢেকে গেল চারদিক। তুঙ্গনাথ মন্দির সংলগ্ন তৃণভূমিতে শুরু হলো মেঘের দাপাদাপি। আজ 11ই অক্টোবর, সময় সকাল 4টে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর রিনা চললাম চন্দ্রশিলায়। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। টর্চের আলোয় সাবধানে চলেছি মন্দিরের পাশের রাস্তা দিয়ে। অন্ধকারে চোখ সয়ে গেলে চাঁদের আবছা আলোয় দেখতে পাচ্ছি চারপাশের ধ্যান ও গম্ভীর পাহাড়গুলিকে। মাথার উপর হীরের মতো ঝলমলে তারায় ভরা এক বিশাল কালো আকাশ। একটু পরেই শুরু হলো খাড়া চড়াই। খুব সাবধানে পথ না চললে সমূহ বিপদের সম্ভাবনা। এইভাবে ধীরে ধীরে উঠে এলাম চন্দ্রশিলায়। চন্দ্রশিলায় প্রাক সূর্যোদয়ের মুহূর্ত। এরপর সাক্ষী রইলাম এক অপূর্ব সূর্যোদয়ের। চন্দ্রশিলা থেকে নন্দা দেবী, ত্রিশূল, কেদার পিক, বান্দরপুচ্ছ আর চৌখাম্বার মতো হিমালয়ের বিখ্যাত পর্বতশৃঙ্গগুলি দেখা যায়। চন্দ্রশিলায় গঙ্গা দেবীর একটি ছোট মন্দির আছে। সূর্যোদয়ের পর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে নামা শুরু করলাম। অসম্ভব সুন্দর এই স্বর্গীয় পরিবেশে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু কি করা যাবে, আমরা সময়ের দাস। সময় মতো নিচে নেমে অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। তুঙ্গনাথের মতো চন্দ্রশিলার রাস্তা অতটা সরল নয়, কিন্তু একটু কষ্ট করে উঠে এলে যে অনির্বচনীয় দৃশ্য চোখের সামনে খুলে যায়, তাতে এটুকু পরিশ্রম সার্থক বলেই মনে হয়।
নেমে এসে তুঙ্গনাথের মন্দিরে গেলাম। এখন মন্দির চত্বর একেবারে ফাঁকা। আমরা যারা এখানে থেকে গেছি তারা ছাড়া আর কেউ নেই। এবার আমাদের নামার পালা। অর্জুন নেগি ঠিক সময় মতো এসে গেছে আমাদের ভারমুক্ত করার জন্য। এর আগের বার যখন তুঙ্গনাথে এসেছিলাম তখন এই রাস্তায় একজোড়া মোনাল দেখেছিলাম। মোনাল উত্তরাখণ্ডের স্টেট বার্ড, কিন্তু এখন এই পথে ভিড় বেড়ে যাওয়ায় এদেরকে আর দেখা যায় না।
ধীরে ধীরে নেমে এলাম, আর সামান্য রাস্তা। পথের এই অংশে শুনতে পাচ্ছি ঝিঝির একটানা ডাক, যা এই পরিবেশের সঙ্গে অত্যন্ত মানানসই। শেষ হলো আমাদের তুঙ্গনাথ যাত্রা। প্রবেশ তোরণের সামনে একটি ধাবায় কিছু খেয়ে নিয়ে আর অর্জুন নেগিকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। সাঙ্গ হলো আমাদের গাড়োয়াল ভ্রমণ। আমার এই ট্র্যাভেল ভিডিওতে আমাদের এই ভ্রমণের যাবতীয় বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। তবে হিমালয়ের এইসব অঞ্চলে উপস্থিত থেকে নিজের চোখে এই নিসর্গ উপভোগ করার আনন্দই আলাদা। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো দর্শকের মনে সেই আনন্দের তাগিদটা উস্কে দেওয়া।